আসসালামু আলাইকুম। এসএসসি 2028-29 প্রিয় শিক্ষার্থীরা, সকলের প্রতি আমার সালাম শুভেচ্ছা। আজকে আমাদের বাংলা সাহিত্যের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়ব গদ্য নাম ফুলের বিবাহ, লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো গল্পের একটুখানি নামটা বিশ্লেষণ করে দিই। ফুলের বিবাহ মানে কি? ফুলের মধ্যেও ছেলে মেয়ে আছে, তাদেরই বিয়ে, নাকি অন্য কিছু, সেটা আমরা পড়লে বুঝতে পারবো। তো প্রথমে আগে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয়টা জেনে নিব। লেখক পরিচিতি। তোমাদের কি মনে আছে নাকি যে আমরা প্রথমে কি পড়ব? প্রথমে পড়ব আমরা লেখক পরিচিতি, তারপরে পড়ব শব্দের অর্থ টিকা, তারপরে পড়ব পাঠ পরিচিতি এবং সর্বশেষে আমরা মূল গল্প, তারপরে যদি এমসিকিউ থাকে, যে কয়টাই থাকে সে কয়টা আমরা সলভ করব। তো লেখক পরিচিতি শুরু করলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান কোথায়? কাঁঠালপাড়া গ্রাম। এবং কত সালে? 1838 সালে 26 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা। এটা মুখস্থ রাখবা। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন। তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার প্রতীকৃত হিসেবে। 1865 সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে। এখানে এই দুর্গেশনন্দিনী খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তারপর তার অন্যান্য উপন্যাস হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগেন্দ্রীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। আর তোমাদেরকে আচ্ছা, তারপরে আছে প্রবন্ধ সাহিত্য। বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালে 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। একটা জিনিস দেখো, তার নামকে ভাঙলে কিন্তু দুইটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে বঙ্কিম। বঙ্কিম মানে কি? বাঁকা। আর চন্দ্র মানে খুব সহজেই চাঁদ। তার নামে বিশ্লেষণ, তার মানে কি? তিনি বাঁকা চাঁদ। তার নামই যখন বাঁকা চাঁদ, তাহলে তার যে এই গল্পটা আছে সেটাকে খুবই সহজে বিশ্লেষণ করবে? অবশ্যই না, অবশ্যই তার গল্প বাঁকা হবে, আমাদের বুঝতেও একটুখানি কঠিন হবে। যাই হোক, বুঝে নিতেই তো হবেই। আচ্ছা, দেখি এখন এই লেখক পরিচিতির মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, প্রশ্ন আছে, সেগুলো এখন আন্ডারলাইন করে দিই। তো
এখানে সর্বপ্রথমে প্রথম লাইনটাই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তার জন্ম সাল, জন্ম তারিখ, জায়গা, গ্রাম, এগুলা মোটামুটি পুরো লেখক পরিচিতি খুবই ইম্পর্টেন্ট। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন, তিনি কি কাজ করেন মানে করেছিলেন, তারপর দুর্গেশ নন্দিনী কবে প্রকাশিত হয়, বাংলা কথা সাহিত্য নব দিগন্ত উন্মোচন করে কোনটি, দুর্গেশ নন্দিনী। আর দুর্গেশ নন্দিনী লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার কয়েকটি উপন্যাস, এগুলো তার উপন্যাস। আর যে পরে যেটা আছে এটা হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। এই কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র, এগুলো তার প্রবন্ধ গ্রন্থ। আর শেষে তার মৃত্যু। মোটামুটি এখান থেকে এই এতগুলো প্রায় প্রশ্ন আসে। তারপরে আমরা এখন পড়ব শব্দের অর্থ ও টিকা। শব্দ অর্থ টিকা দেখো। প্রথমে কন্যা ভারগ্রস্ত, কন্যা এবং ভারগ্রস্ত, বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে। সম্বন্ধের মানে বিয়ের, কন্যাকর্তা কন্যার অভিভাবক, পত্রাসন পাতার উপর আসন, অবগুণ্ঠনবতী, অবগুণ্ঠনবতী মানে ঘোমটা দেওয়া নারী, ইয়ার্কি মানে রসিকতা ফাজলামি, সন্ধ্যা ঠাকুরানী দিদি, এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে, তাহলে সন্ধ্যাকাল হচ্ছে সন্ধ্যা ঠাকুরানী দিদি। পরিমল মানে সুগন্ধ, গন্ধোপাধ্যায় মানে গন্ধের রাজা, তাহলে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে কি চাটের রাজা? যাই হোক, এটা আসলে সঠিক অর্থ না। গন্ধোপাধ্যায় মানে গন্ধের রাজা। কুলাচার্য মানে কুলের আচার্য বংশের প্রধান পুরোহিত। বঞ্চামালি যে মালি ইচ্ছে মতো ফুল ফোটাতে পারে। খদ্যোত জোনাকি পোকা। ইয়েগুন সধবা নারীরা। কমল কাকা, কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে। এখানে এই কমলাকান্ত হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক নাম হচ্ছে কমলাকান্ত। এইটুকুই। এখন আন্ডারলাইন। পুরো এই শব্দের অর্থ টিকায় ইম্পর্টেন্ট। তবে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কন্যা ভারগ্রস্ত, অবগুণ্ঠনবতী, বাঞ্চামালি, সুন্দর ঠাকুরানী দিদি, এই এই তবে আমি যেগুলো যে শুধু আন্ডারলাইন করেছি সেগুলো পড়বো, আর পুরো শব্দ অর্থ পড়বেন তা কিন্তু না, শব্দের অর্থও কিন্তু পড়তে হবে। এখন পাঠ পরিচিতি। এই কি ফুলের বিবাহ এর পাঠ পরিচিতিটা আগে পড়ে নিই। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ। তাহলে কমলাকান্তের দপ্তরের কততম লেখা এই ফুলের বিবাহ? নবমতম লেখা।
এই ফুলের বিবাহ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর, মনে রাখবে। এ রচনা হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সে ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকমভেদ অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র। তাহলে এই রচনায় কি কি প্রকাশ পেয়েছে? ফুলের নাম, ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকমভেদ। কখন কোন ফুল ফোটে সে পর্যবেক্ষণ এই রচনায় পাওয়া যায়। তাহলে আরেকটা কি পাওয়া যায়? ফুল ফোটার সময়কাল। বিয়ে অনুষ্ঠান বাড়ির শিশু কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে। এই অনুষ্ঠানে বর কনে কেন্দ্রে থাকলেও এখানে বিয়ের অনুষ্ঠানে কেন্দ্রে কে থাকে? বর কনে। বর কনের মাতা পিতা, কনের পড়শি নারীরা নানাভাবে সম্পৃক্ত থাকেন। ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত। তাহলে বিশেষভাবে কে যুক্ত থাকে? ঘটক। বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে অসাধারণ দক্ষতায় বঙ্কিমচন্দ্র বাঙালি গার্হস্থ্য একটি অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করে এখানে উপস্থাপন করেছেন। এখানে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনের অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক। তাহলে ফুলের বিবাহ গল্পটি কি তৈরি করতে সহায়ক? কৌতূহলী ও পর্যবেক্ষণশীল। যদিও এই লাইনটা থেকে প্রশ্ন আসে না, এখন আন্ডারলাইন করে দিই, এগুলো ছোটই। প্রথম লাইন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা জানোই। তারপরে এই রচনায় কি কি ফুটে উঠেছে? বিবাহ অনুষ্ঠানের কেন্দ্রে কে থাকে? বিশেষভাবে যুক্ত থাকে কে? এই তো আমাদের এখন এটাও শেষ। এখন আমরা মূল গল্প পড়ব। শুরু করছি। ফুলের বিবাহ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বৈশাখ মাস বিবাহের মাস। তাহলে বিবাহের মাস কোনটি? বৈশাখ। আমি পয়লা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। কোথায় বসে? নসিবাবুর ফুল বাগানে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ফুল বাগানে বসেছিল তার মালিক কে? নসিবাবু। কখন বসেছিলেন? পয়লা বৈশাখে। বিবাহের মাস কোনটি? বৈশাখ। তিনি ফুল বাগানে বসে কি দেখছিলেন? বিবাহ দেখছিলেন। ভবিষ্যৎ বরকন্যা দিগকে শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি, মানে ভবিষ্যতে যারা বরকন্যা হবে তাদের শিক্ষার জন্য লিখে রাখছি। এখন দেখো, মল্লিকা ফুলের বিবাহ। কোন ফুলের বিবাহ? মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রাপ্ত। বৈকাল শৈশব অবসান প্রাপ্ত বলতে বোঝানো হয়েছে শৈশব মানে শিশু থাকার যে বিকাল, মানে শিশু থেকে কিশোর হওয়ার যেই সময় শৈশব, বিকাল, সূর্য ডুবলেই কিশোর, এইরকম শিশুকালের বিকালটা পার হয়ে যাওয়ার সময়। অবসান প্রাপ্ত মানে পার হয়ে যাওয়ার সময়, পার হয়ে যাওয়ার মতো। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র ভিক্ষুক। কন্যার পিতা কেমন? ক্ষুদ্র ভিক্ষুক। তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। কন্যা ভারগ্রস্ত মানে কন্যা বিবাহ উপযোগী, এইরকম ভার যে পিতা বহন করে।
সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম। উদ্যানের রাজার নাম কি? স্থলপদ্ম। নির্দোষ পাত্র বটে। স্থলপদ্ম কেমন পাত্র? নির্দোষ পাত্র। কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অত দূর নামিল না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। কে বড় রাগী? জবা। কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দিমাগ। কার বড় দিমাগ? গন্ধরাজের। প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অবস্থার সময়ে ভ্রমর রাজ ঘটক হইয়া, তাহলে ঘটককে ভ্রমর রাজ মানে ভ্রমর, ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে মানে মল্লিকা গাছে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুন 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 মেয়ে আছে। মানে একটা ফুল ফুটছে একটা গাছে, সেই গাছের নাম হচ্ছে মল্লিকা ফুল। সে মল্লিকা গাছকে বলা হয়েছে পিতা, আর সেই মল্লিকা গাছে যে ফুলগুলো ধরেছে সেগুলো বলা হয়েছে কন্যা। কন্যা। এখন যেই ঘটক বলা হচ্ছে, এখানে ঘটক বলা হচ্ছে একটা ভ্রমরকে, ভ্রমর রাজকে বলা হচ্ছে ঘটক। এখন সেই ঘটক সেই বৃক্ষের কাছে, মানে মল্লিকা বৃক্ষের কাছে এসে বলতেছে, গুন 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 মেয়ে আছে। তার মানে সে মল্লিকার বৃক্ষকে বলতেছে তার কন্যা আছে নাকি, বিবাহ উপযুক্ত। কেননা ঘটকেরা আসে বিবাহ দেওয়ার জন্য। এখন দেখো মল্লিকা বৃক্ষ কি বলে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন মানে হচ্ছে পাতা উপর বসিবার আসন গ্রহণ করিয়া বলিলেন, গুন 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 গুনা গুন গুনাগুন মেয়ে দেখিব। মানে এখন মল্লিকা বৃক্ষ বলতেছে, হ্যাঁ আমার কাছে অনেক কন্যা আছে, আমি কন্যা ভারগ্রস্ত। ভ্রমর বলতেছে, ভ্রমর এখন ভালোভাবে বসলো। তখন কিন্তু শুধু বৃক্ষ সদনে উপস্থিত হয়েছিল, এখন একবারে পাতায় ভালোভাবে বসলো। বলতেছে, বেশ ভালো কথা, এখন আমি মেয়ে দেখবো, দেখাও। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। অবগুণ্ঠনবতী মানে ঘোমটা দেওয়া নারী। মুদিত নয়না মানে চোখ ঘুরিয়ে ঘোমটা দেওয়া একটা কন্যা দেখাইলেন। এখন ফুল তো এখন গাছের যখন থাকে তখন তো পাপড়িতে কভার হয়ে থাকে, সেখানে এই পাপড়ির মধ্যে এই ফুল থাকা আছে, এই জন্য একে বলা হচ্ছে অবগুণ্ঠনবতী কন্যা দেখালেন। তার মানে এই বৃক্ষটা তার কন্যাকে দেখালো, কারণ এই কন্যাকে দেখালো কি আছে, সে পাপড়ির ভিতরে আছে, এখন ভালো মতো ফোটেনি। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিল, মানে ভ্রমর এই যে মল্লিকা বৃক্ষ, সেটা একবার ঘুরে এসে বলল, গুন 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 দেখিতে চাই, ঘুমটা খোলো। গুন 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 দেখিতে চাই, ঘুমটা খোলো। এখন এই মল্লিকা ফুলকে বলতেছে, আমি তোমাকে দেখতে চাই, তুমি ঘুমটা খোলো। এখন ওর কথা থেকে ঘুমটা খুলবে নাকি? লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খোলে না। ওই এখন শকুনের দোয়ায় তো আর গরু মরে না, ওই রকমই ওই ভ্রমর বলতেছে, ঘুমটা খোলো। খোলো বললেই কি ঘুমটা খুলে গেল নাকি? বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। এখন তার বাবা তো বলছে যে খুলবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে বলল, তারপর আমি দেখাচ্ছি। এখন ভ্রমর অপেক্ষা করা লাগবে, তাছাড়া কাজ নাই। ভ্রমর ভোঁ করিয়া স্থলপদ্মকে
ওই ইয়ের ফুলদের রাজা, এই যে প্রথমে পড়েছিলাম, এই যে উদ্যানের রাজা মানে বনের কি বাগানের রাজা, বাগানের রাজা স্থলপদ্ম, ভ্রমর ভোঁ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার কি করিতে বসলি। ইয়ার কি মানে হচ্ছে ওই রসিকতা করা, ফাজলামি করা। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি, সন্ধ্যা ঠাকুরানীকে এখানে সন্ধ্যাকালকে কিন্তু সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে। আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিলেন, বলিল, দিদি একবার ঘুমটা খোল, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুক্ত হইয়া মুখ খুলিল। এখানে কিন্তু মল্লিকা ফুল কিন্তু সন্ধ্যাবেলায় ফোটে, সেটা বোঝাচ্ছে যে সন্ধ্যা ঠাকুরানী দিদি, সন্ধ্যাকাল মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে যে সে তখনই তো সে সন্ধ্যা ঠাকুরানী দিদি উপস্থিত। সে তাকে অনেক করে বোঝালো, বোঝানোর পরে অবশেষে সে সন্ধ্যাকালে যেহেতু ফোটে, সেই জন্য সন্ধ্যাকালে মুখ খুললো মানে ফুটে গেল। সেটা বোঝাচ্ছে যে তার কি হলো, সন্ধ্যা ঠাকুরানী দিদির সন্ধ্যার সিক্ত স্বভাবে মুগ্ধ হয়ে মুখ খুলল। আলহামদুলিল্লাহ। তখন ঘটক মহাশয়, ঘটক ওই যে ওই ভ্রমর, ঘটক হচ্ছে ভ্রমর, ঘটক মহাশয় ভোঁ করিয়া রাজবাড়ি ওই যে উদ্যানের রাজা স্থলপদ্ম, তার মানে কি সে যেখানে থাকে সেটা অবশ্যই রাজবাড়ি, সেই রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন, কারণ এখন কন্যা মুখ খুলেছে, এখন ঘটকালিটা জমবে, সেজন্য আবার মল্লিকা বৃক্ষের কাছে ফিরে আসলো। কন্যার পরিমলে মানে সুগন্ধ, মল্লিকা ফুলের সুগন্ধে মুক্ত হয়ে বলিলেন, গুন 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 গুণাগুণ, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। এখানে কিন্তু ঘটক মানে ভ্রমর মধু যাচ্ছে, এখানে এই মধু বলতে বোঝাচ্ছে যে ঘটকেরা বিবাহের যে কন্যা দেখায়, সে কন্যা দেখানোর জন্য যেই টাকা নেয়, সেই টাকাকে বোঝাচ্ছে মধু। আশা করি বুঝতে পেরেছ। এখন মানে এই ভ্রমর কন্যা দেখে বলতেছে বেশ ভালোই কন্যা, মুগ্ধ হয়ে বলছে কন্যা গুণবতী বটে, মানে কন্যা অনেক সুন্দর, কিন্তু ঘরে মধু কত মানে টাকা কত, সেটা বলতেছে। কন্যা কর্তা বৃক্ষ মানে মল্লিকা ফুলের বাবা মল্লিকা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন কড়াই গন্ডায় বুঝিয়ে দিবেন। এখানে এই কড়াই গন্ডায় এটা একটা বাগধারা, এই কড়াই গন্ডাইয়ের অর্থ মানে চুল চেরা হিসাবে বুঝাইয়া দিবেন। ভ্রমর বলিল, গুণ গুণ, আপনার অনেক গুণ ঘটকালিটা, মানে বলতেছে এখানে কর্তা বৃক্ষ মানে মল্লিকা বৃক্ষ বলতেছে ফর্দ দেবেন, মানে বিবাহ করার জন্য যেই টাকা পয়সা লাগবে, ঘর বাড়ি সাজানো লাগবে, সেটা দেবেন, কড়াই ঘন্টায় বুঝিয়ে দেবেন, সব কিছু একবারে চুলচেরা হিসাবে করে দেবেন। এখন ভ্রমর বলতেছে ঘটকালিটা, মানে সে যে ঘটকালি করতে আসলো, সেই ঘটকালির সে মধু লাগবে না, টাকা লাগবে না, সেটা কোথায়? কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিলেন, তাও হবে, মানে সেটাও হবে, তুমি এখন বর দেখাও। ভ্রমর বলতেছে, বলি ঘটকালিটার কিছু আগাম দিলে হয় না, মানে এখন ঘটকেরা আগে যাচ্ছে, বিবাহের পরে তো ঘটকের ধার দিয়েও যায় না, সেটা নগদ দান বড়, গুন 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 গুন। এখানে কিন্তু ভ্রমর বুদ্ধিমতী, বিবাহ হয়ে গেলে কিন্তু আর কেউ ঘটকের
দেখতেও আসবে না ঘটক কী অবস্থায় থাকলো। সেই জন্য আগেই বলতেছে যে আগাম দিলে হয় না, নগদ নগদ দান বড় বড়। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কি? এখন এখান থেকে একটা অন্যতম প্রশ্ন আছে, ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হলো কেন? এই যে ভ্রমর ঘটক এই বরের কথা না বলে আগেই তার নগদ টাকা চাচ্ছে, ঘটকালিটার টাকা চাচ্ছে, সেই জন্য ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হলো। আর ভ্রমর বলতেছে বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এখন তাহলে সেই বরটাকে তার ওই ঘটকের মতে বর অতি সুপ্রাপ্ত মানে অনেক ভালো, তার অনেক গুণ। আচ্ছা দেখি কে হয়। এ সকল কথোপকথন মানুষ সে শুনিতে পায় না। এটা এখন লেখক বলতেছে, এটাই গল্পের মধ্যে মানে এই যে ঘটকালিটা কোন বর অতি সুপাত্র, তার অনেক গুণ, এর ভেতরে এটা তেমনই নয়। এ সকল কথোপকথন মানুষে শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। দিব্যকর্ণ মানে মনের কান। তো এ সকল কথোপকথন মানুষে শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ মানে মনের কান পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় মানে যার বাগানে বসে আছে নসিবাবু, সেই নসিবাবুকে তিনি বলেছে কুলাচার্য মহাশয়। পাখা ঝাড়িয়া মানে পাখা ঝেড়ে, 6 পা ছড়াইয়া, 6 পা বলতে বোঝে হাত পা ছেড়ে দিয়ে গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। কার মহিমা কীর্তন করেছিলেন? গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। যদি বলো সকল ফুলই ফলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বঞ্চামালীর সন্তান। কারা? গোলাপ। তাহারা স্বহস্তরূপিত মানে মানে নিজস্ব, হস্ত মানে হাত, রূপিত মানে রূপা, মানে ওটাকে বলে হচ্ছে লাগানো, গাছ লাগানো, রোয়া, গাছ লাগানো। মানে এখানে বলছে তাহার হস্তরূপিত মানে বঞ্চামালীর হস্তরূপিত, নিজের হাত দিয়ে রোপণ করা, রূপিত মানে রোপণ করা। যদি বলো এ ফুলে কাঁটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই? যা হোক, মানে এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, হয়তো বর হবে কি গোলাপ, হয়তো গোলাপ হবে বর। আচ্ছা যা হোক ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া বউ করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। এই যে গোলাপবাবুর বাড়িতে খবর দিতে এসেছে, তার মানে কে? গোলাপ, হয়তো বর, গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিলেন। গোলাপ কার সঙ্গে খেলা করিতেছিল? বাতাসের সঙ্গে খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিলেন। গোলাপ কন্যার কথা শুনে কি জিজ্ঞাসা করল? কন্যার বয়স জিজ্ঞাসা করল।
ভ্রমর বলিল, আজই কলি ফুটিবে। গোধূলি লগ্নে মানে সন্ধ্যা হওয়ার সময়ে উপস্থিত। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ মানে হচ্ছে আয়োজন করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত, উচ্চিঙ্গরা এক ধরনের পোকা, নহবত এক ধরনের বাজনা বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। এখানে মৌমাছি কে, মানে মৌমাছি কেমন? রাতকানা। বা ফুলের বিবাহ গল্পের রাতকানা কে? মৌমাছি। খদ্যোতেরা ঝাড় ধারিল। কারা ঝাড় ধারিল? খদ্যোতেরা। আকাশে তারাবাজি হইতে লাগিল। আকাশে তারাবাজি হইতে লাগলো কেন? খদ্যোতের ঝাড় ধরার কারণে। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। আগে আগে ফুকরাইতে লাগলো কে? কোকিল। অনেক বরযাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। তাহলে স্থলপদ্ম আসতে পারলেন না কেন? অসুস্থ বলে। কিন্তু জবা গোষ্ঠী, শ্বেতজবা, রক্তজবা, জরৎজবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীদের দল সেকেলে রাজাদিগকের মতো উচ্চডালে চড়িয়া আসিতে উপস্থিত হইল। তাহলে রাজাদিগর মতো উচ্চডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল কে? করবীদের দল। সেউতি নিতাবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। কে সাজিয়া আসিয়া দুলিতে লাগল? সেউতি। সেউতি সেউতি কেন সাজিয়া আসিয়া তুলিতে লাগিল? নিতাবর হইবে বলে। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। উগ্রগন্ধ ছুটিতে লাগিল। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে উগ্রগন্ধ কার? উগ্রগন্ধ কার? চাপার। চাপা ফুলের উগ্রগন্ধ। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগল। অশোক নেশায় লাল হইয়া উপস্থিত হইল। আসিয়া উপস্থিত। অশোক নেশায় লাল হয়ে কে উপস্থিত হলো? অশোক। সঙ্গে এক পাল পিঁপড়া মোসায়েব হইয়া আসিয়াছিল। মোসায়েব হয়ে কে এসেছিল? এক পাল পিঁপড়া। এক পাল পিঁপড়া কার সঙ্গে এসেছিল? অশোকের সঙ্গে এসেছিল। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের বড় জ্বালা বড়। দাঁতের জ্বালা বড়, এখানে কার দাঁতের জ্বালা বড় বোঝানো হয়েছে? উত্তর হবে পিঁপড়ার। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে। এখানে কয়েকটা জিনিস দেখো। এই প্যাসেজটা বরযাত্রীদের, এই প্যাসেজ সহ এখানেও বরযাত্রীদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এই বরযাত্রীদের মধ্যে দেখো, এখানে বর হচ্ছে গোলাপ, কিন্তু তার সাথে কে কে আসলো? উচ্চিঙ্গরা, মৌমাছি আসতে চাইছিল, কিন্তু মৌমাছি আসতে পারেনি। তারপরে খদ্যোত, কোকিল, স্থলপদ্ম আসতে পারেনি। জবা গোষ্ঠী মানে জবার পুরো গোষ্ঠী, করবী, সেউতি। এখানে একটা জিনিস বাস্তবের সাথে মিলে। বাস্তবে কোনো একটা বিবাহের সময় বরযাত্রীরা একেবারে দলে দলে চলে আসে। আসার কথা মনে করো 10 জন, কিন্তু আসে, এটা সাপোজ আসে কত? 10 জন, কিন্তু আসে কতজন? 30 জন বা 20 জন, এরকম। যে কয়জন আসার কথা তার থেকে বেশি আসে। আর এখানে যে পিঁপড়া বলা হয়েছে, পিঁপড়া আর বাস্তবের সঙ্গে কিন্তু যতই বিবাহ হোক, কুকুর আসেই। সে কুকুরের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কারণ তারা সবচাইতে বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর, কিন্তু তাদের দাঁতের জ্বালা বড়। কুকুরের যদি একবার
তোমাকে তাড়া করে বুঝতে পারবা। যাই হোক, তারপর যেখানে ছিলাম, আর কোনো বিবাহ না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। কুরু বা কুটজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী এসেছিল, মানে আরও অনেকটি বরযাত্রী ছিল, তাদেরকে লেখক স্থানও দিতে পারল না, এত পরিমাণ বরযাত্রী এসে গেছে। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। মানে ঘটক যত ধরনের বরযাত্রী, যত বড় যাত্রী এসেছে সবার কাছে যায়, কিছু মধু নেয় আর তাদের পরিচয় নেয়, সর্বত্র যাতায়াত করে। মানে একবার হয়তো চাপার কাছে যাচ্ছে, আবার অশোকের কাছে যাচ্ছে, আবার সেউতির কাছে যাচ্ছে, আবার পিঁপড়াদের কাছে যাচ্ছে, এরকম যে আবার মধু নিচ্ছে, তাদের পরিচয় নিচ্ছে। আমারও আমন্ত্রণ ছিল এখানে। আমার হলো লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমিও গেলাম, দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিল। এখন কে বাহকের বায়না নিয়েছিল? বাতাস। তখন হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিল, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। মানে ওই ঘটক যে গোলাপের কাছে বিবাহের সংবাদ নিতে গেল, তখন গোলাপ বাতাসের সঙ্গে খেলা করছে, তখন খুবই হুম করে মর্দানি করলো, মানে একেবারে আমি নিব জেদ ধরে গেল, কিন্তু এই কাজের সময় লুকে গেল। সেই জন্য তাদের বড় বিপদ হলো। প্রশ্ন, বরপক্ষের বড় বিপদ কেন? এই বাতাস বাহকের বায়না ধরলেও কাজের সময় খুঁজে পাওয়া যায়নি, তাই। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছে। মল্লিকা দিগের কুল যাই দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বাহকের কার্য স্বীকার করল কে? লেখক বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। কোথায় গেলেন? মল্লিকাপুরে, মানে ওই মল্লিকা বৃক্ষে, ওখানে। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। এখানে কন্যাকুল মানে কন্যার আশেপাশের যত বন্ধু বান্ধবী, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, খালা খালু, সবাই। কন্যাকুল বলতে মেয়েদেরকে বোঝানো হয়েছে, মানে খালা, ফুফু, তারপর চাচি, কাকি, বোন, এরা বান্ধবী, এরা সকল ভগিনী, মামাতো বোন। আহ্লাদে ঘোমটা খুলিয়া, মানে আনন্দে তাদের মাথাতে ঘোমটা খুলিয়া বলতে বোঝানো হচ্ছে কলি মেলে, মুখ খুলিয়া, মানে কলি মেলে ফুটে গেছে, সম্পূর্ণরূপে ফুটে গেছে। পরিমল ছুটাইয়া, পরিমল সুগন্ধ ছেড়ে সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি, গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি ইয়গণ। এখানে এয়গণ কে কে? যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি স্ত্রী আচার করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত। নসিবাবুর নবম বর্ষীয়া কন্যা জীবন্ত রূপিণী কুসুমলতা সুচ্ছুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। তখন
বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। মানে ঠাকুরানী দিদি টগর টগর সকালে ফোটে, রাত্রেবেলা শুকিয়ে গেছে, এটাই বোঝাচ্ছে। মানে রসিকতা করতে করতে সে শুকিয়ে গেছে। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে নাই। জুই কন্যার সই কন্যার কাছে গিয়া শুইল। কন্যার সইকে জুই কি করল? কন্যার কাছে গিয়ে শুইল। রজনীগন্ধাকে বড় তারকা রাক্ষসী ভুলে কত তামাশা করিল। তারকা রাক্ষসী বর কাকের তারকা রাক্ষসী বলে তামাশা করল রজনীগন্ধাকে। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। এখানে ঝুমকা ফুল কিভাবে বসিল? শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। কমল কাকা, ওঠ বাড়ি যাই, রাত হয়েছে। ও কি ঢুলে পড়বি যে? কুসুমলতা এ কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে। এই আছে এই নাই, এই রম্য বাসর কোথায় গেল? সেই হাস্যমুখী শুভ্রস্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল? যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে, সেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুর। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, ওঠ না, কি করছো? ওঠো না, কি করছো? আমি বললাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। ওই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে। মানে এই যে কুসুমলতা, সে একটা ফুলের মালা গাঁথল। এখানে আমি গল্পে পড়েছি, এই যে এই কুসুমলতাকে নসিবাবুর নবম বর্ষীয়া কন্যা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। পুরোহিত মশাই দুজনকে এক সুতায় বাঁধিয়া গাছা দিলেন, মানে মালা গাঁথলেন। তাহলে এই পুরোহিত হলো কুসুম রূপণী, নবমদর্শী কন্যা কুসুমলতা। এটাই গল্প সারাংশ আরেকবার বলি। এখানে মূলত একটা গল্পের মাধ্যমে আমাদের বর্তমান যে বিবাহ ব্যবস্থা, সেই বিবাহ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। এখানে যে ভ্রমরকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে ঘটকের সাথে মিল রাখা হয়েছে। কন্যা ভারগ্রস্ত, তার কথাও বলা হয়েছে। বরযাত্রীদের কথাও বলা হয়েছে। বরযাত্রীদের সমস্যার কথাও বলা হয়েছে। এগুলা এখন আমরা দেখি। তো আমাদের গল্প পড়া শেষ। এখন আমরা প্রশ্ন দেখি।
কি কি প্রশ্ন? এই প্রথম লাইন, বিবাহের মাস কোনটি? বিবাহের মাস কোনটি? বৈশাখ মাস বিবাহের মাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কখন নসিবাবুর ফুল বাগানে বিবাহ দেখছিলেন এবং কোথায় দেখছিলেন? সেই ফুল বাগানের মালিককে? এগুলা। কোন ফুলের বিবাহ? মল্লিকা ফুলের বিবাহ। তারপরে এখানে মল্লিকা বৃক্ষ কেমন বৃক্ষ? ক্ষুদ্র বৃক্ষ। উদ্যানের রাজাকে স্থলপদ্ম। জবা কেমন স্বভাবের? রাগী স্বভাবের। কার বড় দিমাগ? গন্ধরাজের। এইগুলোতে প্রায় লাইন বাই লাইন প্রশ্ন। ঘটককে ভ্রমর রাজ। এখানে ভ্রমর কিন্তু ঘটক। এখানে এইদিকে তেমন প্রশ্ন নাই। এই যে এখানে ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হলো কেন? ক্ষুদ্র বৃক্ষের বিরক্ত হওয়ার কারণ কি? এখানে বলেছি আগে যে বরের কথা না বলে আগেই অর্থ চাচ্ছে, সেই জন্য ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হয়। তারপরে কারা সাক্ষাৎ পঞ্চমালীর সন্তান? গোলাপ। পঞ্চমালীর সন্তান কে? গোলাপ। গোলাপ কার সন্তান? পঞ্চমালীর সন্তান। গোলাপের বংশ বড় কুলীন কেন? কারণ তারা পঞ্চমালীর সন্তান। তারপর এখানে এই যে প্রশ্ন, গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসি হাসি খেলা করছিল। গোলাপ কার সঙ্গে খেলা করছিল? গোলাপ খেলা করছিল বাতাসের সঙ্গে। বিবাহের নাম শুনিয়া গোলাপ কন্যার সম্বন্ধে কি জিজ্ঞাসা করল? বয়স জিজ্ঞাসা করল। তারপরে এখানে কখন বিবাহের যাত্রার উপযোগ করলো বরেরা? কখন করলো? গোধূলি লগ্নে। এটা মনে রাখবে, গোধূলি লগ্ন, সন্ধ্যায় নয়, গোধূলি লগ্নে। তারপর মৌমাছি কেন যেতে পারলো না? কারণ সে রাতকানা বলে। কে নহবত বাজলো চিঙ্গরা? খদ্দের ঝাড় ধরলো কেন? কে ঝাড় ধরলো? আকাশে তারাবাজি হলো কেন? হলো কিভাবে? খদ্দের ঝাড় ধরায়। কে আগে আগে ফুকরাতে লাগলো? কোকিল।
তারপরে স্থলপদ্ম আসতে পারলো না কেন, অসুস্থ বলে। কারা পুরো গোষ্ঠী নিয়ে আসলো, জবা গোষ্ঠী। কারা রাজাদের মতো উচ্চ ডালে বসিয়ে আসলো, করবীদের দল। সেউতি মানে এখানে হচ্ছে কে সেজে গুজে আসলো কেন, বা সেউতি সেজে গুজে আসলো কেন। উগ্রগন্ধ কার, চাপার। তারপর নেশায় লাল হয়ে কে উপস্থিত হলো, অশোক। অশোকের সঙ্গে কে আসলো, পিঁপড়া। মুসাইফ হয়ে কে আসলো, পিঁপড়া। দাঁতের জ্বালা কাদের, পিঁপড়াদের। কে সর্বত্রই যাতায়াত করে, কে সর্বত্রই যাতায়াত করে, ঘটক। তারপর দেখি বরপক্ষের বড় বিপদ কেন, বাতাস বাহকের বায়না লইয়াছিল যখন হুড়োদম করে মর্দানি করেছিল, কিন্তু কাজের সময় কোথায় লুকাইয়া কেহ খুঁজিয়া পায় না, সেজন্য বরপক্ষের বড় বিপদ। বাহকের কার্য স্বীকার করল কে, লেখক। বরজাতিকে নিয়ে কোথায় গেল, মল্লিকাপুরে গেল। কন্যার ইয়গণ কারা, জ্যোতি, মালতী, বকুল, রজনীগন্ধা। নসিবাবুর কন্যা কেমন, নবম বর্ষিয়া। তার নাম কি, কুসুমলতা। মানে নসিবাবুর কন্যার নাম কি, কুসুমলতা। এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন কে, পুরোহিত মহাশয়। কন্যার সই কে, জুই। জুই কন্যার কাছে গিয়ে কি করলো, শুয়ে পড়ল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী, রজনীগন্ধাকে বর কি বলে তামাশা করলো, তারকা রাক্ষসী। বা তারকা রাক্ষসী বলে কাকে তামাশা করলো, রজনীগন্ধাকে। মানুষের গৃহিণীর মতো কে, ঝুমকা ফুল। আর এদিকে তেমন নাই। সেটা হচ্ছে যে লেখক কার বিয়ে দিচ্ছিল, ফুলের বিয়ে। এতদূর পর্যন্তই। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে বিয়ের পাত্র কে হলো, গোলাপ। বিয়ের পাত্র কে হলো, গোলাপ। বিয়ের কন্যা হলো মল্লিকা ফুল। এখন দেখি এখানে কয়টা এমসিকিউ আছে, 3টা এমসিকিউ আছে, দেখি সলভ করি। ফুলের বিবাহ গল্পে পাত্র কে ছিল, পাত্র কে ছিল, পাত্র ছিল গোলাপ। কিন্তু এখানে কিন্তু গোলাপ নাই, সেই ক্ষেত্রে উত্তর হবে স্থলপদ্ম। কেননা মল্লিকা ফুলের বিবাহ, রজনীগন্ধার হচ্ছে ওই তারকা রাক্ষসী বলে গোলাপ উপহাস করে, তার মানে এটা নয়। মালতী হচ্ছে ওই
মল্লিকা ফুলের কে এও, তার মানে এটাও নয়। কিন্তু এই গল্পে কিন্তু স্থলপদ্মকেও একবার কি বর হিসেবে, পাত্র হিসেবে বিবেচনা করা হয়েছিল, কেননা কিন্তু তার সাথে বিবাহ দেওয়া হয়নি কেন? কারণ সে উচ্চ বংশীয়, এত দূরে আসে না, সেই জন্য। তার মানে স্থলপদ্মও একসময় পাত্র ছিল, তাই স্থলপদ্ম সঠিক। তবে যদি গোলাপ থাকে তাহলে গোলাপ সঠিক। তাহলে এটার সঠিক উত্তর হলো এই অপশন অনুযায়ী সঠিক উত্তর স্থলপদ্ম। তবে যদি গোলাপ থাকে তাহলে গোলাপ সঠিক। তারপর এই গল্পে কন্যাকুল বলতে কাদের বোঝানো হয়েছে? কন্যাকুল বলতে কাদের বোঝানো? কন্যাকুল, কন্যা মানে মেয়ে, এখানে মেয়ে বলতে বোঝানো হয়েছে ফুলকে, সেই হিসেবে ফুল। এখানে একটা উদ্দীপক আছে, জমিদার জনার্দন ঘোষ মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্র খুঁজে বেড়াচ্ছেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রায় বাহাদুরের শুভাশিস চৌধুরীর একমাত্র পুত্র দেবাশিসকে পাওয়া গেল। রূপে গুণে সে অতুলনীয়। উদ্দীপকের দেবাশিস, এই সেই কই গেল দেবাশিস, সের সাথে ফুল গল্পের সাদৃশ্য রয়েছে গন্ধরাজের গোলাপের রজনীগন্ধার। এখানে দেখো, এইখানে জনার্দন ঘোষ মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছে, সেই হিসেবে একটি পুত্র পাওয়া যায়, তার নাম দেবাশিস, তার মানে দেবাশিস হচ্ছে পাত্র। এখন দেখি গন্ধরাজ কি পাত্র ছিল? গন্ধরাজ কি পাত্র ছিল? কিন্তু গোলাপ কিন্তু পাত্র ছিল। তার মানে 2 নাম্বার কোথায় আছে? এটা সঠিক, এটা সঠিক, এ দুটো ভুল। কিন্তু এখন কথা হচ্ছে যে তুই তো এটাতেও আছে, এখন এটা সঠিক নাকি সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে আমাদেরকে আবার গল্প পড়তে হবে। গল্পে আমারই মনোযোগ ছিল না, বুঝতে পারতেছি না। তোমাদের তো মনোযোগ ছিল, তোমরা তো বুঝতে পারছো। থামো, আমি একটুখানি মনে করার চেষ্টা করি। এখানে স্থলপদ্ম, স্থলপদ্ম তো এক সময় ছিল। এখানে গন্ধরাজের উগ্র গন্ধ, মানে বেশি গন্ধ, রজনীগন্ধাকে তারকা রাক্ষসী বলে, তার মানে এটা সঠিক নয়, সেই হিসেবে খ নাম্বার সঠিক। থামো। আচ্ছা, তারপরে ওই আচ্ছা হ্যাঁ, ওই যে গোলাপ তো এই রজনীগন্ধাকে তারকা রাক্ষসী বলেছিল, তার মানে কিন্তু সেটা এটা নয়, তাহলে এটা নয়, তাহলে গোলাপ এই খ নাম্বারটা সঠিক। তাহলে কোনটা সঠিক? এখানে এই খ নাম্বারটা সঠিক। আর যে এই সৃজনশীল অন্য একটা ভিডিওতে আমি সব কিছু লিখে দেব, পরবর্তীতে দেওয়া হবে, না হলে হয়তো কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে, সমস্যা নেই। তো আশা করি বুঝতে কারো সমস্যা নাই। এরপরে আমরা পড়ব শুভা পরবর্তী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আজকে তোমাদের সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ।
আর ক্লাসে কোনো জায়গায় বুঝতে না পারলে কোনো সমস্যা হলে ক্লাসটা আবারও দেখে আসবে। আর যদি একান্তই কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই।